এই মুভিটিতে ধর্ষণ আছে, খুন আছে, খুনি আছে, আর খুনিদের সাজা দেওয়ার জন্য আছে দেবদূত। মুভিটি অসাধারণ, দেখতে থাকুন। মুভিটির প্রথম দৃশ্যে দুজন পুলিশ অফিসারকে দেখা যায়। একজন অফিসার আর একজন অফিসারকে তার কাজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে, এবং এখানে একজন অফিসার বলে যে অভিলাষ স্যারের জন্য আজ আমি এখানে আসতে পেরেছি, তুমিও স্যারের কথা শুনে চলবে, তাতে তোমার ভালোই হবে। ডি ব্লক বলে একটি জেল আছে, সেখানে স্যারের কথায় ক্যামেরা জ্যাম করে দেয়া হয়েছে। সেলে বেড, কফি মেকার, এসি সব দেয়া হয়েছে, আর যে আছে তার জামা কাপড়, খাবার সব টাইম মতো এসে যায়। এরপর তারা দুজনে সেখানে যায়। সেখানে একটি লোককে দেখা যায় যার নাম হলো ত্রিমূর্তি। এবারে অফিসারটি বলে, আমার এত বছরের চাকরিতে আমি এরকম ক্রিমিনাল দেখিনি, জেলে থাকে কিন্তু বাইরে অনেক কিছু করতে পারে। এবারে সেই জেলটি দেখা যায় এবং সেখানে গা ভর্তি ট্যাটু মার্কা ত্রিমূর্তিকে দেখা যায়। তাকে পুলিশটি আবার গুড মর্নিং বলে। এর থেকে বোঝা যায় ওই অপরাধীটির রোয়াব কতটা ছিল। এবারে নতুন অফিসার সাজিদ এগিয়ে আসে। সে একটি চিঠি ত্রিমূর্তিকে দিয়ে বলে, এটা স্যার আপনাকে দিয়েছে, আর আপনার যা লাগবে এবার দিয়ে আপনাকে আমি সেগুলো দেব। এবারে কিছু মাস আগে কোচিতে কিছু ঘটনার দৃশ্য দেখা যায়। কোচির পুলিশ স্টেশনে অ্যাগনেস নামের একজন মহিলা দুই বোন বিদ্যা ও কবিতার নিখোঁজ সম্পর্কে কথা বলতে আসে। বিদ্যা স্কুটারে খাবার দেওয়ার কাজ করে, আর কবিতা ক্লাস 7-এ পড়ে। ওদের কেউ নেই, অ্যাগনেস ওদের পাশের ঘরে থাকে। 7:30 নাগাদ দুজনে ফিরে আসে ঘরেতে, কিন্তু আজ অনেক রাত হয়ে গেছে, তাও তারা ফেরেনি। সেজন্য সে সোজা পুলিশের কাছে চলে এসেছে। এসব বলার মাঝে পুলিশটির কাছে একটি কল আসে যে দুজন মেয়েকে খুব খারাপ অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দুটো মেয়েকে একটা জঙ্গলে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। তারপরে ততোধিক নৃশংসতার সাথে দুজনকে মারা হয়েছে। এতে একজন মারা যায়, কিন্তু একজন বেঁচে আছে। সে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। সারা দেশে এই খবর ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ দোষীদের শাস্তির জন্য দাবি জানাতে থাকে। এবারে কেরালার মুখ্যমন্ত্রী একটি প্রেস কনফারেন্সে বলে যে খুব দুঃখজনক ঘটনা এটা। ওই দুটি মেয়ে এরকম জানোয়ারের পাল্লায় পড়েছিল, আর তাদের অত্যাচারে একজনের মৃত্যু হয়। এই কেসে ইনভেস্টিগেটের জন্য আর ভিকটিমকে ন্যায় বিচার দেওয়ার জন্য অফিসার ক্রিস্টোফারকে এর নেতৃত্ব দেয়া হলো। এবারে ক্রিস্টোফার সেই দায়িত্ব নিয়ে প্রথমে হাসপাতালে ভিকটিমকে দেখতে আসে। সে মেয়েটিকে দেখে, তার অবস্থা খুবই খারাপ ছিল। সারা শরীরে হিংস্র পশুদের অত্যাচারের নিদর্শন সে দেখতে পায়, আর তারপর তার কাঁধে আলতো করে হাত দিয়ে 3 বার চাপড় দেয়। এই দৃশ্যটার একটা মানে আছে। এটার মানে হলো, আমি তোমার সাথে অন্যায় হওয়ার প্রতিটা মুহূর্তের বদলা নেব, তুমি নিশ্চিত থাকো। এটা সে একজনের থেকে পেয়েছিল, আমরা পরে তা জানব। এবারে এই ধর্ষণের কুকীর্তিধারী সুদীপ রাজন ও তার বন্ধুরা ধরা পড়ে। এবারে ওই জানোয়ারটাকে পুলিশ জিজ্ঞাসা করতে থাকে যে 23 তারিখে ওই মেয়েটা খাবার দিতে গেছিল তোর বাড়িতে, তারপর বল কি হয়েছিল। পশুটা বলে, হয়েছিল তো অনেক কিছুই, আপনারা কোনটা জানতে চাইছেন। সেদিন রাতে একটা বড় গাড়ি করে সুদীপ রাজন ওই দুই বোনের স্কুটারকে প্রথমে ধাক্কা দেয়, তারপর ওই গাড়িতে করে তাদের উঠিয়ে নিয়ে যায় এবং ওই গাড়ির মধ্যেই দুটি অসহায় মেয়েকে ওই জানোয়ারগুলো ধর্ষণ করে। বিদ্যাকে লোহার রড দিয়ে মাথায় মারে সুদীপ জানোয়ার। তারপর তাদের একটা জঙ্গলে ফেলে চলে যায়। তারপর সে বলে বিদ্যাকে তার পছন্দ ছিল, কিন্তু তাকে পাত্তা দিত না। পরে পুলিশের কাছে তার নামে কমপ্লেনও করেছিল। আমার কথা মেনে নিলে এসব হতোই না।
ক্রিস্টোফার একটু দূরে বসে সব শুনছিল। সে এবারে ইনভেস্টিগেট থামিয়ে দিতে বলে আর বলে লেট নাইটে আবার ইনভেস্টিগেট চালু হবে। এই বলে সে চলে যায়। এবারে অনেক রাতে বেশ কয়েকটা পুলিশের গাড়ি ওই জানোয়ারগুলোকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে দুই বোনকে তারা মেরে রেখে গিয়েছিল। এরপর সেখানে আসে ক্রিস্টোফার। জানোয়ার সুদীপের বাবাও সেখানে আসে, কিন্তু পুলিশ ব্যারিকেডের মধ্যে তাকে ঢুকতে দেয় না। এবার তাদেরকে বলে কোথায় ওদের ফেলেছিলি। সুদীপ জায়গাটা দেখায়। এরপর পুলিশ পশুটার বাবাকে কল করে বলে তোমার ছেলে কথা বলবে। সে বলে বাবা আমার খুব ভয় করছে, চারিদিকে খালি পুলিশ আর পুলিশ। তার বাবা বলে তোর কিচ্ছু ভয় নেই, আমি তো আছি বাইরে। এবারে পুলিশ তার বাবার থেকে ফোন নিয়ে নেয় আর বলে সুদীপ তুই ভেগে যেতে পারিস, আর এটাকে একটা গেম মনে কর। সুদীপের সামনে পুলিশটি তাকে ইশারা করে ভেগে যাওয়ার জন্য। সে তৎক্ষণাৎ দুই বন্ধুকে ভাগো বলে চিৎকার করে আর দৌড়াতে শুরু করে। পুলিশরাও তাদের পেছনে ছুটতে থাকে। তারা দৌড়ে এলে একেবারে ক্রিস্টোফারের সামনে এসে পড়ল। ক্রিস্টোফার সাথে সাথে গুলি চালিয়ে জানোয়ারগুলোকে পুটুস পুটুস করে মেরে ফেলে। পুলিশদের এই গেমটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? এবারে সারা দেশে আমজনতা খুব খুশি হয় এই খবরে। সবাই ক্রিস্টোফারের জয় জয়কার করতে থাকে, কিন্তু কোর্ট থেকে অর্ডার দেয়া হয় এই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য, অর্থাৎ ক্রিস্টোফার যেটা করেছে সেটা ঠিক কি না। এবারে মুখ্যমন্ত্রী একটি মিটিংয়ে বলে যে কোর্ট যখন অর্ডার দিয়েছে তখন ইনভেস্টিগেশন শুরু করা যাক। সেখানে পুলিশের বড় কর্তাটি বলে আজই একটা টিম তৈরি করা হবে। অন্যদিকে সেখানে একটি মহিলা নেত্রী বলে যে ইনভেস্টিগেট চলাকালীন ওকে সাসপেন্ড করা উচিত, কারণ ও এর আগেও এরকম করেছে। মন্ত্রী বলে আমরা সাসপেন্ড করতে পারি না। আপনি সোশ্যাল মিডিয়ায় কিছু দেখেন না নাকি? আজ এমপি, সুপারস্টার, কেন্দ্রীয় মন্ত্রী, রাজনৈতিক নেতা সবাই ক্রিস্টোফারকে ফলো করছে। আপনি লেকচার দেওয়া বন্ধ করুন। মুখ্যমন্ত্রী এইবার বলে যে যখন ইনভেস্টিগেট হবে তখন ক্রিস্টোফারকে ছুটিতে পাঠানো হোক। এবারে পুলিশের বড় কর্তা বলে ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে একজন মহিলাকে নিযুক্ত করা উচিত। সুলেখা নামে একজন ভালো অফিসারকে এই কাজে নিযুক্ত করা হয়। সুলেখা একটা টিম তৈরি করে। সে বলে ক্রিস্টোফার সম্পর্কে যদি জানতে হয় তাহলে তার লাইফ হিস্ট্রি আগে জানতে হবে। এই সময় একজন বর্ষিয়ান পুলিশ অফিসার বলে তাকে জানতে হলে কয়েক মাস নয় 40 বছর আগের ঘটনা জানতে হবে। এবারে ফ্ল্যাশব্যাকে সেই 40 বছর আগের ঘটনা দেখা যায়। 40 বছর আগে কেরালায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেখানে দু জাতির মধ্যে দাঙ্গা লেগেছিল। সেই রাতে সেই সুযোগে দুজন লোক একটা বাড়িতে যায়। সেখানে তারা অ্যান্ডি ভাই আমাদের ডেকেছে বলে দরজায় কড়া নাড়ে। ঘরেতে তখন অ্যান্ডির বউ ও তার ছোট মেয়েটি ছিল। তার বউ দরজা খুলে বলে তার স্বামী এবং তার ছেলে দুজনেই বাইরে গেছে। তখন সেই পশু দুটো ঘরে ঢুকে মেয়েটাকে ধর্ষণ করে আর মা ও মেয়ে দুজনকেই মেরে ফেলে। এরপর অ্যান্ডি চলে আসে। সে লোক দুটোকে ধরতে যায়, কিন্তু তারা অ্যান্ডিকেও মেরে ফেলে। এরপর তারা অ্যান্ডিকে ওই ঘরের ভেতর ঢুকিয়ে গোটা বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এরপর অ্যান্ডির ছেলে এসে দেখে বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এবারে জানা যায় এই দাঙ্গার সময় প্রাইম মিনিস্টার একজন আইপিএস অফিসারকে নিযুক্ত করে, যে এনকাউন্টার স্পেশালিস্ট ছিল। তার নাম ছিল অফিসার অর্জুন। অফিসার অর্জুন একজন পুলিশের সাথে সেখানে কথা বলছিল। এমন সময় এক যুবক হাতে একটা বড় চপার নিয়ে ওই দুই জানোয়ারকে মারতে আসে, কিন্তু অর্জুন তাকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি করতে চাইছিলে আর কেন। ছেলেটি তখন সব কথা খুলে বলে। অর্জুন বলে তোমার নাম কি? সে বলে ক্রিস্টোফার, অর্থাৎ এই সেই এখনের ক্রিস্টোফার। অর্জুন ক্রিস্টোফারের কাঁধে হাতের 3টে চাপড় দেয়। এই দৃশ্যটা কিন্তু আমরা ক্রিস্টোফারকেও করতে দেখেছি। সে অর্জুনের থেকেই শিখেছিল। তখন সেই পশু দুটো ভাগো বলে পালাতে যায়, কিন্তু অর্জুনের গুলিতে তারা ঝাঁঝরা হয়ে যায় আর মাটিতে লুটিয়ে পড়ে আর জমের বাড়ি পৌঁছে যায়। সেই ঘটনাস্থলে একজন রিপোর্টার ছিল। সে লুকিয়ে ছবি তুলে নিয়েছিল। এই রিপোর্টারের কাছে সুলেখা এতক্ষণ এই ঘটনার কথা জানতে পারল। রিপোর্টারটি বলে এই ছবি আমি কাউকে দিইনি। ক্রিস্টোফার হলো সেদিনের সেই ছেলেটা যে সেদিন সব হারিয়েছিল, কিন্তু আজ সে একজন ভালো মানুষ হয়েছে। তার তুলনা কারোর সাথে চলে না। সুলেখা তাকে ধন্যবাদ জানিয়ে চলে আসে। পরের দৃশ্যে ক্রিস্টোফার সম্পর্কে আরও কিছু
তথ্য সংগ্রহ করে এবং সুলেখা সেগুলো জানতে পারে। সুলেখা ক্রিস্টোফার সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহ করে। অর্জুন তাকে পড়াশোনা করিয়ে একজন ভালো পুলিশ অফিসার তৈরি করেছিল। পুলিশে জয়েন করার পরই তার প্রথম পোস্টিং মধ্যপ্রদেশের বিজাপুর জেলায় হয়েছিল। সেখানে প্রত্যেক দিন 5 জন করে মহিলা ধর্ষিত হতো আর খুন হতো। এই পরিস্থিতিতে ক্রিস্টোফার সেখানে গিয়ে পৌঁছায়। নৃশংসতার কিছু দৃশ্য সে সময় দেখা যায়, কিন্তু ক্রিস্টোফার তাদের এক এক করে জমের বাড়ি পাঠাতে লাগলো। আর একটি জায়গায় একটি মেয়ে ধর্ষিত হচ্ছিল, সেখানে ক্রিস্টোফার পৌঁছে যায় আর পশুটাকে গুলি দিয়ে ঝাঁঝরা করে দেয়। এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ক্রিস্টোফারের বন্দুকের বুলেট জবাব দিতে থাকলো। তার ডান হাত ছিল তার সবথেকে বিশ্বস্ত মোহাম্মদ ইসমাইল। এবারে পন্ডিচেরিতে ক্রিস্টোফার যখন আসে, সেখানে বেশ কিছুদিন ধরে রহস্যজনকভাবে কিছু খুন ও ডাকাতি হচ্ছিল। খুনি ভোঁতা কোনো অস্ত্র দিয়ে খুন করছিল। এখানে তখন বিনা মারিয়াম ছিল এবং সেখানে বসে সবাই আলোচনা করছিল এবং বলছিল, পন্ডিচেরি থেকে ভেলাঙ্কিনি এই 12 কিলোমিটার রাস্তার দুপাশ হচ্ছে জঙ্গলে ভরা, আর ঠিক এই জায়গাতেই ডাকাতরা প্ল্যান করে ডাকাতি করে। জায়গাটাকে ডেথ ট্র্যাপ নাম দিয়েছে পুলিশরা। বিনা বলে, এটা তদন্ত করার কথা যখন ওঠে তখন আমি আপনার নাম সাজেস্ট করেছি। এই বিনা ছিল ক্রিস্টোফারের ওয়াইফ। ক্রিস্টোফার এবার একটা প্ল্যান করে। সে বলে, আমার একটা এটিএম ক্যাশ কালেক্ট করা ভ্যান চাই, আমরা সিকিউরিটি ড্রেসে থাকব। এবারে ওই 12 কিলোমিটার রাস্তার মাঝখানে একটা ধাবা আছে, সেখানে আমরা নামবো, একটু বসবো। ওই গাড়ি নিশ্চয়ই ডাকাতরা দেখবে, কারণ তারা ওই ধাবায় যাতায়াত করা লোকদেরই ফলো করে। ক্রিস্টোফার মোহাম্মদ সেলিম ও লেডি অফিসার ন্যান্সিকে নিয়ে প্ল্যান মাফিক এটিএম ক্যাশ কালেক্ট গাড়ি করে ওই ধাবায় এসে পৌঁছায়। ওখানে একটু বসে তারপর গাড়ি নিয়ে তারা বেরিয়ে যায়। এবারে আগে থেকেই ডাকাতদের গাড়ি অপেক্ষা করছিল ওই জঙ্গলের ধারে। এটিএম গাড়ি ওই জায়গায় আসা মাত্র ডাকাতদের গাড়িটা প্রচণ্ড জোরে ধাক্কা মারে। ক্রিস্টোফারের গাড়ি উল্টে পড়ে যায়, কিন্তু তারা 3 জনে ওই গাড়ি থেকে বেরিয়ে ডাকাতদের সাথে যুদ্ধ চালায়। শেষে সব কটা ডাকাতকে তারা খতম করে, কিন্তু দুঃখজনকভাবে সেলিম ডাকাতদের হাতে মারা পড়ে। সেলিমের বাড়িতে তার মৃতদেহ আনা হয়। সেলিমের ছোট্ট মেয়ে আমিনার আর কেউ ছিল না। ক্রিস্টোফার তাকে নিজের কন্যার মতো কাছে টেনে নেয় আর তার সব ভার নিজের হাতে তুলে নেয়, তাকে প্রতিপালন করে। পরবর্তীকালে এই আমিনা বড় হয়ে নামকরা উকিল হয়। এবারে সুলেখা বিনার কাছে আসে, কারণ বিনা ছিল ক্রিস্টোফারের ওয়াইফ। বিনা তখন ডিস্ট্রিক্ট কালেক্টর ছিল আর অভিলাষও তখন পুলিশ অফিসার ছিল। ক্রিস্টোফারের সাথে বিনার বিয়ে হয়ে গিয়েছিল তখন। বাড়ির কাজের লোকটির মেয়েটি পড়াশোনা করতে খুব ভালোবাসত। ক্রিস্টোফারও সেদিকে নজর দেয় আর বলে, ভালো করে পড়াশোনা করো। একদিন অভিলাষ বিনাকে কল করে বলে, একটা ইনফরমেশান এসেছে কোকেন পার্টির সম্পর্কে। হোটেল রেড করা হয়েছে, অনেক মেয়েও আছে এখানে যাদের ভুলিয়ে ভালিয়ে আনা হয়েছে। 2-3 জন তো খুব ছোট্ট মেয়ে, আর এই চক্রের মেন যে তাকে আমরা ধরেছি, আর সে হলো বিনার ভাই সাবাস্টিন। বিনা তখন অভিলাষকে বলে, ভগবানের দোহাই তুমি কাউকে কিছু বলো না, কোনো মিডিয়া যেন জানতে না পারে। তারপরে বিনা তার বাবা যে রাজনীতিতে বড় নেতা ছিল, সে কুলাঙ্গার ছেলেকে বাঁচানোর জন্য ছুটে যায়। কিন্তু ক্রিস্টোফার সব শুনে নেয়। এই ঘটনার কথা অভিলাষ সুলেখাকে বলছিল। সে বলে, তখন থেকেই ক্রিস্টোফারের সাথে আমার মনোমালিন্য শুরু হয়। সুলেখা বলে, তাহলে আপনি সেদিন অপারেশন রুখে দিয়েছিলেন? অভিলাষ বলে, বিনা খুব অনুরোধ করছিল, আর অন্যদিকে ওর বাবার ছিল মানি পাওয়ার আর পলিটিক্যাল প্রেশার ছিল। ক্রিস্টোফারের কথা কে শুনত?
সুলেখা বলে, ওই মেয়েগুলোর কি করেছিলেন? সে বলে, তাদের নিজের ঘরে ফেরত পাঠানো হয়েছিল। ওখান থেকে সব কোকেন সরিয়ে দেওয়া হয়েছিল আর কাজের লোকদের টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। সুলেখা বলে, এরপর আপনাকে স্যালুট করব কি করে স্যার? অভিলাষ বলে, তুমি যত বড় অফিসারদের স্যালুট করো তারাও আমার মতোই চিটিং করে। অভিলাষ বলে, আমি ক্রিস্টোফারকে রেসপেক্ট করি। ও যেটা পারে তা অন্য কেউ পারে না। তার জন্য অনেক সাহসের দরকার হয়। সেটা ডিপার্টমেন্টের কারণ নেই। ওর সবচেয়ে বড় অস্ত্র হলো ওর সততা। এরপর কোচিনে 3টে মেয়ের রহস্যজনক মৃত্যু হয়। সেই সময় অভিলাষী ক্রিস্টোফারকে এই রহস্য সমাধানের জন্য বলে। ক্রিস্টোফারের মনে পড়ে তাদের বাড়িতে যে পরিচারিকাটি আছে তার মেয়েকে 90 দিন ধরে পাওয়া যাচ্ছে না। তার মা ক্রিস্টোফারকে বলে সে কথা। বলে, স্যার, আমার বাচ্চাকে খুঁজে বের করে দিন। এরপর ক্রিস্টোফার অভিলাষের সাথে দেখা করে আর জিজ্ঞাসা করে সাবাস্টিনের নামে অন্য কোনো কেস আছে কি না। অভিলাষ বলে সে জানে না। ক্রিস্টোফার বলে, কিন্তু এই 3টে মেয়ের মধ্যে কিছু সম্পর্ক আছে। এবারে একটা ঘটনার কথা ক্রিস্টোফার বলে। 4 মাস আগে সাবাস্টিন কিছু নিয়ে রেগেছিল। সে তার কুকুরটাকে রাগের চোটে ক্রাশারের মধ্যে ফেলে দেয়। ওখানে একজন সব কিছু দেখে এবং রিপোর্টারের কাছে গিয়ে বলে, যেটা খবরের কাগজে বেরোয়, কিন্তু তার বাবা টাকা দিয়ে ধামাচাপা দেয়। আর তোমার মতো লোকরা পুলিশে কাজ করে বলে পুলিশদের ওপর আর ভরসা নেই। তাদের ভরসা এবারে চলে যাচ্ছে। অভিলাষকে ক্রিস্টোফার এই কথাগুলি বলে। এবারে ক্রিস্টোফার যেখানে সাবাস্টিনের মূর্তি তৈরির কারখানা ছিল সেখানে যায় আর মূর্তিগুলি ভাঙতে থাকে। এভাবে কয়েকটা মূর্তি ভাঙার পর একটি মূর্তি থেকে মানুষের মাথার চুলের গোছা পাওয়া যায়। এরপর পুলিশ একটা লোককে আনে যে সেদিন রাতে কি ঘটেছিল তা দেখে ফেলেছিল। তাকে সাবাস্টিন ভয় দেখিয়ে চুপ করে রেখেছিল, কিন্তু পুলিশের মারের ভয় সে সব কিছু বলে দেয়। সাবাস্টিনকে পুলিশ গ্রেপ্তার করে। বিনা ক্রিস্টোফারের কাছে এসে তার ভাইয়ের হয়ে সালিশি করতে থাকে। তার বাবাও এসে বলে, তুমি আমার ছেলেকে অ্যারেস্ট করার আগে যদি বলতে, আমি ওই মেয়েগুলোর মা বাবাকে যা টাকা চাইতো দিয়ে দিতাম। এখন দেখো, সেই টাকা আমি উকিলকে দিচ্ছি। কালই আমার ছেলে ঘরে ফিরে আসবে, তারপর তোমাকে আমি দেখে নেব। অভিলাষ, কুলাঙ্গার ছেলের কুলাঙ্গার বাপ আর উকিল 3 জনে মিলে পরামর্শ করে ঠিক করে যে ছেলেটাকে মানসিক রোগী বলে প্রমাণ করতে হবে এবং ও একা থাকলে খুব ভায়োলেন্ট হয়ে যায়। ডক্টর ম্যাথিউজের মেডিকেল রিপোর্ট এর সপক্ষে সাবমিট করতে হবে। পরের দিন কোর্টের সামনে প্রচুর লোক আসে। তারা সাবাস্টিনের বিচার চায়, কিন্তু সাবাস্টিন বেল পেয়ে যায়। এমন সময় সেই পরিচারিকাটি আসে। সে কাঁদতে থাকে আর বলে, স্যার, আমার মেয়েটা কত কষ্ট পেয়ে মরে গেছে, আর ওই পাপিটা ছাড়া পেয়ে যাবে। এরপর ওই মহিলাটি সাবাস্টিনকে মারার জন্য ছুটে যায়। সাবাস্টিনের সামনে যেতেই মহিলাটির বুকে লাথি মারে, সে পড়ে যায়। এরপর সাবাস্টিন একটা পুলিশের বন্দুক নিয়ে তাকে মারতে যায়, কিন্তু ক্রিস্টোফার জানোয়ারটাকে আর সুযোগ দেয় না। তার বন্দুকের গুলি ততক্ষণে ছুটে গিয়ে জানোয়ারটার বুকে বিঁধে যায়। ক্রিস্টোফার তার পিস্তলটা অভিলাষের হাতে তুলে দেয়। এরপর 5 বছর ধরে আইনি লড়াই চলে আর শেষ পর্যন্ত ক্রিস্টোফার নির্দোষ প্রমাণিত হয় আর আবার তার ডিউটি জয়েন করে। বিনার সাথে তার সব সম্পর্ক শেষ হয়ে যায়। সুলেখা সব কিছু পরিষ্কার করে বুঝতে পারে। সুলেখা ক্রিস্টোফারের ওপর নজর রাখার জন্য তার বাড়ির বাইরে সর্বক্ষণ লোক লাগিয়ে রেখেছিল। সে সুলেখাকে কল করে বলে 2 জন ক্রিস্টোফারের বাড়িতে এসেছে। একজন অ্যাডভোকেট আমিনা আর একজন হলো পিডব্লিউডি এর রিটায়ার ইঞ্জিনিয়ার, যার মেয়েকে হাসপাতালে খুব খারাপ অবস্থায় ভর্তি করা হয়েছে। তার ওপর পেট্রোল অ্যাটাক হয়েছিল। সুলেখা বলে ক্রিস্টোফার স্যারের ওপর খুব ভালো করে নজর রাখতে, কিন্তু কোনোভাবে যেন স্যার সেটা বুঝতে না পারে। এদিকে আমিনা বলে ওনার মেয়েকে সুদর্শন বলে একটি ছেলে রং ইন্টেনশন নিয়ে প্রপোজ করেছিল, কিন্তু সে রিফিউজ করায় তাকে খুব বিরক্ত করছিল। আমিনা তখন ওই মেয়েটাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে কমপ্লেন করায় আর তারপর দেখা যায় সেই বীভৎস দৃশ্য। মেয়েটি যখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন সুদর্শন কোথা দিয়ে এসে তার মা বাবার সামনে মেয়েটির ওপর পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেয়।
মেয়েটিকে হসপিটালে ভর্তি করা হয়। তার বাবা বলে, আমার মেয়ে বাঁচবে না, কিন্তু ও খালি একটা কথাই বলছে, আপনার সাথে দেখা করবে। ক্রিস্টোফার দেখা করতে যায় মেয়েটির সাথে। মেয়েটির নাম ছিল জোহরা। তাকে দেখে ক্রিস্টোফার শিউরে ওঠে। মেয়েটা একটা ইন্টারভিউতে ক্রিস্টোফারকে বলতে দেখেছিল যে কোনো মেয়ের না বলার অধিকার আছে। আজ মৃত্যুর মুখে দাঁড়িয়ে তার সেটা মনে পড়ে, আর বলে, স্যার, মেয়েদের এই অধিকার নেই। সামনে দাঁড়িয়ে থাকা নার্সরা কেঁদে ফেলে। ক্রিস্টোফারও। সে বেরিয়ে আসে। বাইরে মেয়েটির বাবা মা দাঁড়িয়েছিল। তার মা ক্রিস্টোফারের কাছে হাত জোর করে কেঁদে ফেলে। ক্রিস্টোফার তার মায়ের কাঁধে 3টে আলতো করে চাপড় দেয়। অর্থাৎ নিশ্চিত থাকো, তোমার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে তার সাজা ওই জানোয়ার পাবে। এদিকে ওখানে সুলেখার সেই লোকটিও ছিল। সে সুলেখাকে সব জানালো। সুলেখা এবারে 24 ঘন্টা লোকেদের নজর রাখার ব্যবস্থা করলো ক্রিস্টোফারের ওপর। তারা লুকিয়ে ক্রিস্টোফারের বাড়ির আশেপাশে পাহারা দিতে থাকলো। এবারে রাতে একজন সুলেখাকে বলল যে স্যার বাড়িতেই আছে। ক্রিস্টোফারের ঘরের লাইট তারপরেই অফ হয়ে যায়। তারপরেই একজন খবর দেয়, ক্রিস্টোফার স্যার এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তখন সুলেখা বলে, স্যার কোথায় যাচ্ছে সব কিছু লক্ষ্য রাখতে হবে। আর নিজেও এয়ারপোর্টে পৌঁছে জানতে পারে স্যার হায়দ্রাবাদে যাচ্ছে। এই সময় পুলিশের বড় কর্তা সুলেখাকে কল করে বলে, ক্রিস্টোফার একজন সিনিয়র আইপিএস অফিসার, তার সব জায়গায় যাওয়ার কিন্তু অনুমতি আছে। আর হায়দ্রাবাদ যাচ্ছে মানে এই নয় যে সে সুদর্শনকে মারতে যাচ্ছে। এরপর খবরে দেখা যায় সেই সুদর্শনের জ্বালানো লাশ গোয়াতে পাওয়া গেছে। জনতা বলছে, ক্রিস্টোফার স্যার এই ন্যায়টা করেছে। সব জায়গায় তার জয় জয়কার হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রীর ঘরে বড় কর্তা ও বীণাকে কথা বলতে দেখা যায়। আর সেখানে সুলেখাও ছিল। সুলেখা বলে, হায়দ্রাবাদ থেকে বিজে কোম্পানির চেয়ারম্যান ভেঙ্কটেশ রাও ও তার ফ্যামিলিকে নিয়ে গোয়া চলে যায়। বীণা বলে, এই রাওয়ের সাথে ক্রিস্টোফারের বন্ধুত্ব আছে। রাও গোয়াতে একটা বড় পার্টি দিয়েছিল। ক্রিস্টোফারের সাথে তার সেখানের ফটোও আছে। এবারে ওই মিটিংয়ে ক্রিস্টোফার এসে পৌঁছায়। মুখ্যমন্ত্রী সুদর্শনের মৃত্যু নিয়ে তাকে জিজ্ঞাসা করলে ক্রিস্টোফার বলে, আমি 2 দিনের জন্য গোয়ায় গিয়েছিলাম প্রাইভেট ফাংশন অ্যাটেন্ড করতে। আমাকে এখন যদি ওই ঘটনার জন্য দায়ী করেন তাহলে আমার কিছু করার নেই। মুখ্যমন্ত্রী বলে, জোহরার কাছে হাসপাতালে তুমি দেখা করতে গিয়েছিলে? সে বলে, হ্যাঁ, কারণ সে আমার সাথে দেখা করতে চেয়েছিল। সুলেখা তখন বলে, অত্যাচারিত মেয়েরা যদি আপনার সাথে দেখা করতে চায় তাহলে আমাদের মতো পুলিশ আর কোর্টের কি দরকার আছে? পুলিশের সোশ্যাল ইনবক্সে যত কমপ্লেন আসে তার 90% তোমার হয়। এটা বলে সেই পুলিশের বড় কর্তা। সে বলে, যত ইনভেস্টিগেট কেস আছে সব কিছু ক্রিস্টোফারকে দিতে বলা হয়। সব ক্রিমিনালদের স্যারের কাছে ছেড়ে দেয়া হোক, এরম কথাও বলা হয়। এরম চলতে থাকলে পুলিশ ফোর্সে মরাল খারাপ হচ্ছে। এই কেরালা রাজ্যে 172 জন আইপিএস অফিসার আছে। সবাইকে ছেড়ে যদি আমার নাম সোশ্যাল ইনবক্সে আসে তাহলে সেটা খুশির নয়, খুব দুঃখের কথা। আমি কেন? ক্রিস্টোফার এই কথাগুলি বলে। 172 জন আইপিএসের নাম মনে না রাখার পিছনের কারণ আমি নই। এর পেছনের কারণ হলো আমাদের কানুন ব্যবস্থা। আজকে সুদর্শনকে যেই মারুক না কেন সে ঠিক কাজ করেছে। জোহরার আজ যে কষ্ট পেয়েছিল তার সেই ব্যথা প্রশমন করার জন্য সুদর্শনের উচিত শিক্ষা হয়েছে। এটা ওই চেয়ারে বসে আপনার মতো লোক যদি না বোঝে তাহলে আর কে বুঝবে? এটা সে মুখ্যমন্ত্রীকে বলে। মন্ত্রীও সবাই চুপ করে যায়। এবারে ক্রিস্টোফার ওখান দিয়ে বেরিয়ে আসে আর ওই পশুটাকে কি করে শাস্তি দিয়েছিল সেটা দেখা যায়। যেভাবে জোহরাকে শয়তানটা কষ্ট দিয়েছিল সেই একইভাবে ওকেও শাস্তি দেয় ক্রিস্টোফার। এবারে রিপোর্টাররা ক্রিস্টোফারকে গোয়ার ঘটনা সম্পর্কে কিছু বলতে বললে সে বলে, ন্যায় দেরি করে হওয়া মানে না হওয়ারই সমান। এরপর আমিনা ক্রিস্টোফারের বাড়িতে আসে। সে বলে, সীতারাম ত্রিমূর্তি, তার ওয়াইফ অশ্বিনী ত্রিমূর্তি 4-5 দিন আগে তার সাথে দেখা করতে আসে। তার বাবার বিরাট কোম্পানির গুডউইল পাওয়ার ইউজ করে সীতারাম ক্রাইম রাজত্ব গড়ে তুলেছে। সীতারাম তার বাবার জেনারেল ম্যানেজার ছিল।
তার বাবা তাকে চিনতে পারেনি, তাই নিজের মেয়ের সাথে তার বিয়ে দিয়েছিল। 2 মাস আগে তার বাবা গত হয়েছে, কিন্তু অশ্বিনী বুঝতে পারে সীতারামই তার বাবার মৃত্যুর কারণ। এখন সে আইনত ডিভোর্স করতে চাইছে, তাই আমিনার সাহায্য চায়। এরপর সে একটা পেন ড্রাইভ দেয় আমিনাকে, যাতে সীতারামের ফ্রড অ্যাক্টিভিটির সব ডিটেলস ছিল। কিন্তু আমিনার সাথে দেখা করার 2 দিন পরেই অশ্বিনী মারা যায়, সেরিব্রাল হ্যামারেজ। আমিনা বলে তার বিশ্বাসই হচ্ছে না হসপিটালে যাওয়ার আগে সে মারা গিয়েছিল। যে হাসপাতালে পোস্টমর্টম হয়েছে, আপনি কি সেখানে খোঁজ নেবেন? ক্রিস্টোফার হ্যাঁ বলে। আমিনা এরপর চলে যায়। এবারে ক্রিস্টোফার সেই হাসপাতালে আসে আর ডক্টরের সাথে দেখা করে। সে বলে কেস তো সেরকম কিছু নেই, সেরিব্রাল হ্যামারেজ। 3 বছর ধরে অশ্বিনীর হাই বিপি ছিল, আর হতে পারে সে রেগুলার মেডিসিন নেওয়া বন্ধ করে দিয়েছিল। ক্রিস্টোফার বলে যেদিন অশ্বিনীকে হাসপাতালে আনা হয়েছিল, যে ডক্টর তাকে দেখেছিল সে অশ্বিনীর মুখে কিছু রেড কালারের দাগ আইডেন্টিফাই করেছিল। আপনি কিছু দেখেননি? এই ডক্টরটি বলে না, সেরকম কিছু তো দেখিনি। ক্রিস্টোফার বলে যে ঘরে তার মৃত্যু হয় সে ঘরটা ছিল এসি রুম। 6:10 তার ঘরের জানালা খুলে দিয়েছিল কেউ। ওখানে সিকিউরিটি গার্ড এটা বলছে কার্বন মনোঅক্সাইডের জন্য ওই রেড কালারের দাগ হয়েছে। আর যে বান্দা পরে তার ঘরে ঢুকেছিল সেই প্রিকশন নেয়ার জন্য জানালা খুলে দেয় এবং 6:20 অশ্বিনীকে হাসপাতালে নিয়ে আসে। এই ডক্টর সবই জানতো, তাই সে বসে বসে ঘামছিল। ক্রিস্টোফার বলে আপনি প্যানিক হচ্ছেন কেন? আপনি তো কিছু না বললেও আপনার বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দিয়েছে। এবারে আরেকটি নৃশংস ঘটনার দৃশ্য দেখা যায়। একটি পাহাড় ঘেরা জায়গায় অনেকটা নিচ থেকে একটা মৃতদেহ পাওয়া যায়। ক্রিস্টোফারের কাছে ফোন কল আসে। সে স্তম্ভিত হয়ে যায়। এবারে সেই মৃতদেহ উপরে তোলা হয়, আর সেটা একটা মেয়ের, আর মেয়েটা হলো আমিনা। ক্রিস্টোফার এসে যখন পৌঁছায় ততক্ষণে পোস্টমর্টম হয়ে গেছিল। সে ডক্টরের সাথে দেখা করে। ডক্টর বলে আমার এত বছরের অভিজ্ঞতায় এরকম নৃশংস ভয়ঙ্কর কাণ্ড ঘটতে দেখিনি। বর্বরতা কথাটা বললেও কম হবে। সে বেরিয়ে আসে। একটি পুলিশ বলে আমিনার বাড়ির লোক এসেছে বডি নিয়ে যাওয়ার জন্য। ক্রিস্টোফার বলে কেউ যেন না স্পর্শ করে ওকে, আমি নিয়ে যাব আমিনাকে। সে পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে ফিরে আসে। তার মনে পড়ে বাবা না হয়েও আমিনা আর তার মধ্যে বাবা মেয়ের সম্পর্ক কিভাবে গড়ে উঠেছিল। লাস্ট আমিনার সাথে তার কথা যখন হয়, আমিনা তখনও বলেছিল ত্রিমূর্তি সম্পর্কে আমি আপনাকে খোঁজ নিতে বলছি ঠিকই, কিন্তু এবারে আপনি প্রপার অ্যাকশান নিন, কিন্তু কোনো রুল কিন্তু না ভেঙে। ক্রিস্টোফার তার বসা চেয়ারের হাতলে 3 বার চাপড় মারে। অর্থাৎ আমিনা, আমি কথা দিচ্ছি যে এই কাজ যে করেছে সে শাস্তি পাবেই। এরপর ক্রিস্টোফার সীতারাম ত্রিমূর্তির সাথে দেখা করতে আসে। ত্রিমূর্তি ভালো মানুষই দেখায় প্রথমে। সে বলে কিছুদিন আগে অশ্বিনীর সাথে আমিনা দেখা করে। সে তার ট্যাব থেকে ছবিগুলি দেখায়, অর্থাৎ সে সব কিছুই জানত। সে বলে আমার বউয়ের ওপর নজর রাখার আমার একটা খারাপ অভ্যেস আছে। ক্রিস্টোফার বলে এর 4 দিন পর অশ্বিনী মারা যায়। তখন ত্রিমূর্তি বলে আপনি ওর মুখে যে রেড কালারের দাগ দিয়ে বলছেন ওটা অ্যাকচুয়ালি কিছু না। আমি কাল ওর অস্থি নিয়ে গিয়ে তিরুবালাইয়ের নদীতে ফেলে এসেছি। আর আমার ট্রানজ্যাকশানের যে ডিটেল আপনি দেখেছেন, যা আমিনাকে অশ্বিনী দিয়েছিল, সেটার ইনভেস্টিগেট করাটা কিন্তু এনফোর্স ডিপার্টমেন্টের হাতে রয়েছে। তাই মাইন্ড ইয়োর ওন বিজনেস, অর্থাৎ নিজের চরকায় তেল দাও। সে আরও বলে যে আমিনাকে প্রথমে রেপ করা হয়, তারপর তাকে মারা হয়, তার আত্মার শান্তি পাক। ক্রিস্টোফার এতক্ষণ শুনে যাচ্ছিল। এবার সে বলে আপনার লজিক তো একদম ঠিক, রেপের মোটিভ সে রেপই হয়, কিন্তু কেউ হায়ার করিয়ে এই কাজটা করিয়েছে। ত্রিমূর্তি বলে আমাকে আপনার বন্দুকের গুলির সামনে বিনা অস্ত্রধারীকে মারার লিস্টে রাখবেন না। ক্রিস্টোফার বলে বন্দুকের গুলি কোনো নাম জানতে চায় না, তাই ওই গুলির সামনে কে ত্রিমূর্তি। এরপর সুলেখা
আমিনার কেসটা নিয়ে তদন্ত শুরু করে। জানা যায় 40 ফুট নিচে আমিনার সাথে ওই নৃশংস ঘটনাটি ঘটেছিল। তার মানে যে এই কাজটি করে সে খুব ভালো করে ওই জায়গাটা চেনে। এদিকে ওখানে আর একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ, যার নাম ছিল জর্জ, সেও ছিল। সে বলে আমিনার বডি তো ক্রিস্টোফার নিয়ে গেছে, নিশ্চয়ই ওই কিছু করেছে। তখন সুলেখা তাকে বলে সম্মান দিয়ে কথা বলো, ভুলে যেও না উনি আমাদের সুপিরিয়র। একজন বলে ক্রিস্টোফার স্যার এসেছেন ম্যাডাম আপনার সঙ্গে দেখা করার জন্য। সুলেখা এসে বলে আমি ডিআইজি, সিএম সবাইকে আপনার আর আমিনার বন্ডিংয়ের ব্যাপারে বলেছি। আপনি আমিনার মৃত্যুতে কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা ভেবে সবাই খুব চিন্তা করছিল, তাই এই কেসের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। সে বলে আমি তোমার সাথে অন্য ব্যাপারে কথা বলতে এসেছি। আমিনা দুজন ভাই বোনকে আর্থিক দিক থেকে সাহায্য করছিল। ছোট্ট ছেলেটি এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, ওর বড় বোন আছে। এদের দুজনের সাথে আমিনা প্রত্যেক ফ্রাইডেতে দেখা করতে যেত এবং কেউ সেটা জানতো। সুলেখা বলে আমি ছেলেটাকে ডেকে জিজ্ঞাসাবাদ করব। ক্রিস্টোফার বলে ছেলেটি ক্রনিক অ্যাস্থমার রোগী, সাবধানে ওকে দেখো। এবারে ওখানে সেই মেয়েটি চলে আসে, অর্থাৎ ছেলেটির দিদি। সে ক্রিস্টোফারকে বলে তার ভাইকে পুলিশ তুলে নিয়ে গেছে। ক্রিস্টোফার বলে চিন্তা করো না, জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে। কিন্তু দেখা যায় জর্জ তার ভাইকে খুব মারধর করে। শেষে ছেড়ে দেওয়ার পর ডক্টরের কাছে নিয়ে যায় তার দিদি। ক্রিস্টোফার সব শুনে দেখা করতে আসে। ছেলেটি বলে আমাকে খুব মেরেছে, আর দিদি আমিনার নামে খুব বাজে নোংরা কথা বলছিল ওই পুলিশটা। ক্রিস্টোফার ছেলেটির কাঁধে 3টে চাপড় মারে। আমিনার সাথে ঘটে যাওয়া প্রতিটা নৃশংসতার সে ন্যায় বিচার দেবে। ক্রিস্টোফার সেই জায়গায় এবারে আসে যেখানে আমিনার মৃত্যু হয়েছিল। সে একটা চায়ের দোকানে এসে চা খেতে থাকে। দোকানদার বলে স্যার আপনি এখানে কাউকে খুঁজছেন? ক্রিস্টোফার বলে মাইকেল বলে একজনের সাথে সে দেখা করতে এসেছে। একজন দোকানে তখন দাঁড়িয়েছিল। সে বলে এই বাসে আমি রোজ যাই, আর একজনও থাকে, তার নাম ছিল মারিমুত্থু। ক্রিস্টোফার আসলে যাকে খুঁজতে এসেছে এ হচ্ছে সেই লোক। ক্রিস্টোফার বলে সে এখানে থাকে? দোকানদার বলে হ্যাঁ, ওই জঙ্গলে থাকে। ক্রিস্টোফার সেখানে যায়, কিন্তু শয়তানটা তাকে আসতে দেখে পিছনের দরজা দিয়ে পালায়। ক্রিস্টোফার তার ঘরে ঢোকে, কিন্তু কিছু পায় না। হঠাৎ সে বুঝতে পারে পিছন দিক দিয়ে কেউ ভেগেছে। এই সময় সেখানে সুলেখা ও জর্জ অনেক পুলিশ নিয়ে আসে। ক্রিস্টোফার সুলেখাকে সব বলে। সুলেখা পুলিশদের ভালো করে খুঁজে দেখতে বলে। এদিকে সেই মারিমুত্থু একটা ট্রাকে করে জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় ক্রিস্টোফার ঠিক তাদের ফলো করে একটা ধাবায় এসে পৌঁছায়। সেখানে মারিমুত্থু আর ট্রাকের সেই লোকটার সংঘর্ষ হয়। ক্রিস্টোফার আচ্ছা করে তাদের পেটায়, জমের দরজার কাছে নিয়ে যায়, কিন্তু জমের বাড়িতে ঢোকায় না। সেখানে সুলেখা পুলিশ টিম নিয়ে চলে আসেন। ক্রিস্টোফার সুলেখাকে বলে তোমার টিমে এরকম দুর্নীতিগ্রস্ত অফিসার কোথা দিয়ে এলো? অর্থাৎ সে জর্জকে ইন্ডিকেট করে কথাটা বলে। তারপর বলল মারির ব্যাগে 10 লাখ টাকা আছে, কিন্তু ওই পর্যন্ত তোমার ইনভেস্টিগেট সীমিত রেখো না। সুলেখা তাকে থ্যাঙ্কস বলতে যায়। ক্রিস্টোফার তাকে বলে আমাকে থ্যাঙ্কস না বলে এখানের যে এসপি আছে তাকে বলো, সেই আমাকে হেল্প করেছে, সে আমার ওল্ড ফ্রেন্ড। এবারে জর্জ সুরেশ নামে একটা লোকের বাড়িতে আসে। জর্জ বলে মারিমুত্থু তোমার কাছ দিয়ে টাকা পেয়েছে, এটা সে বলে দিয়েছে পুলিশকে। সুরেশ বলে আমি আর এখানে থাকবো না। জর্জ বলে ক্রিস্টোফার এসে গেছে, সেটাই এখন টেনশানের ব্যাপার, না হলে আমি সুলেখাকে ঠিক ভুল পথে পরিচালনা করছিলাম। সুরেশ বলে তুমিও ক্রিস্টোফারের মতন কাজটা করো। এনকাউন্টার। এবারে জর্জ মারিমুত্থুর কাছে জেলে এসে ওকে প্ল্যান বলে। পুলিশ জিপে করে নিয়ে যাওয়ার সময় চালাকি করে জর্জ মারিকে পালাতে সাহায্য করে, কিন্তু ক্রিস্টোফারের হাত থেকে বাঁচা নামুমকিন ছিল। মারি জঙ্গলে ঢুকে যখন পালাতে যাচ্ছিল তার পিছনে ক্রিস্টোফারও ছিল। ক্রিস্টোফার তাকে ধরে ফেলে। এবারে একটা জায়গায় তাকে ধরে ঝুলিয়ে রাখে আর সেখানে সুলেখাকে ডাকে। সুলেখা দেখে মারিকে আটকে রাখা হয়েছে। মারিকে সুলেখার সামনে সব কিছু বলতে বলে। সে যা বলে তা শোনা যায় না, চোখে দেখা যায় না। পশুও লজ্জা পাবে সে দৃশ্য দেখলে। আমিনা কত কষ্ট পেয়ে যে মরেছে তা কহতব্য নয়।
ক্রিস্টোফার বলে, সুরেশ নামে একজন কুখ্যাত লোক 10 লাখ টাকা দিয়েছিল মারিকে এই কাজটা করার জন্য। এই সুরেশ আর জর্জের মধ্যে একটা লিঙ্ক আছে, আর তোমার ইনভেস্টিগেশন যাতে ভুল পথে যায় তার জন্য তোমার টিমে জর্জকে একজন ঢুকিয়েছে, আর সে হচ্ছে ত্রিমূর্তি। আমিনা তার ব্যাপারে সব জেনে গিয়েছিল, আর জেবি নামের ছেলেটিকে সেদিন জর্জ মারধর করেছিল। তাকে ছাড়ানোর জন্য তার দিদিকে কি করতে হয়েছিল দেখো। এই বলে সে তার নিজের ফোনে একটা ভিডিও দেখায়। এই ভিডিও আমি তোমাকে পাঠাচ্ছি, ক্রিস্টোফার সুলেখাকে বলে। তোমার সাবঅর্ডিনেট জর্জ, তুমি ওর সাথে কি করবে তুমি সেটা দেখো। মেয়েটা পুলিশের কাছে গেলে পুলিশ নিজের মরাল বাঁচাতে মেয়েটাকে দোষী সাব্যস্ত করবে, তারপর পাগল করে ছেড়ে দেবে, নয়তো তাকে মরতে বাধ্য করবে, আর তারপর জজ প্রমোশন পেয়ে উঁচুতে উঠতে থাকবে। অ্যান্ড দ্যাটস হাউ দিস ব্লাডি সিস্টেম ইজ ওয়ার্কিং। এরপর ক্রিস্টোফার বলে, তুমি একে নিয়ে যেতে পারো, কিন্তু তুমি কি আমাকে কথা দিতে পারবে যে আমিনা জাস্টিস পাবে? নির্ভয়ার কেসে তার দোষীদের সাজা দিতে গিয়ে 8 বছর লেগেছিল। আমিনার কেসের পেছনে যে পাওয়ারফুল ত্রিমূর্তি আছে তাকে তুমি সাজা দিতে পারবে? যদি তোমার আনসার ইয়েস হয় তাহলে তুমি মারিকে নিয়ে যেতে পারো, আর যদি না হয় তাহলে আমার ওপর ছেড়ে দাও। সুলেখা বলে, আমি একজন আইনের রক্ষক হয়ে ওকে নিয়ে যেতে পারি, কিন্তু একজন মহিলা হয়ে কখনোই না। আমিনার ওপর কি হয়েছিল আমি অনুভব করতে পারি, তাই একজন মেয়ে হিসাবে আমি ওকে আপনার হাতে ছেড়ে দিয়ে গেলাম। এবারে ওই শয়তানটাকে ক্রিস্টোফার ফাঁসি দিয়ে সোজা জমের বাড়ি নিমন্ত্রণ খেতে পাঠিয়ে দেয়। এরপর জর্জ ত্রিমূর্তির বাড়িতে আসে আর অস্থিরভাবে বলতে থাকে যে নিশ্চয়ই এতক্ষণ মারিকে মেরে ফেলেছে, নয়তো ওর কাছে বাঁচিয়ে রেখেছে। যদি এটা হয় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হবে। ত্রিমূর্তি তখন বলে, মারি শুধুমাত্র সুরেশকেই চেনে, আর সুরেশ কাল দুবাই চলে যাচ্ছে। জর্জ বলে, সুরেশ ক্রিস্টোফারের হাতে যদি একবার চলে যায় তাহলে জমের বাড়ির নিমন্ত্রণ একদম পাক্কা। ত্রিমূর্তি বলে, আজ ওকে ডেকেছি, ওকে বলেছি ওর বাইরের যাওয়ার সব কিছু তুমি ঠিক করে দেবে। এই বলে ত্রিমূর্তি জর্জকে একটা পিস্তল দেয়, যা দিয়ে সে সুরেশকে শেষ করে ফেলতে বলে। এবারে সুরেশ ত্রিমূর্তির ঘরে আসে। সে তার দিকে পিস্তল তাক করে বলে, এটা সেই পিস্তল যেটা তুই জর্জকে দিয়েছিলি আমাকে মারার জন্য। এবারে সুরেশ কি করে এটা জানলো সেটা দেখা যায়। সুরেশ জর্জের কাছে যায় তার পালিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলতে, কিন্তু জর্জ সেই পিস্তল তুলে সুরেশকে মারতে যায়, কিন্তু তার আগেই ক্রিস্টোফার তার হাতে গুলি মারে। আর জর্জকে বলে, কে তোকে সুরেশকে মারতে বলেছে? জর্জ বলে, ত্রিমূর্তি। ক্রিস্টোফার জর্জকে সোজা গুলি মারে। এরপর সুরেশকে বলে, তোকে দুটো অপশান দিচ্ছি, এক তোকে এখানেই মেরে দেব, আর দ্বিতীয়টা হলো তুই গিয়ে ত্রিমূর্তিকে মারবি। সুরেশ তখন বলে, আমি দ্বিতীয়টাই করব। এরপর সুরেশ ত্রিমূর্তিকে মারতে যায়, কিন্তু ত্রিমূর্তি সুরেশকে মেরে ফেলে, আর সাথে সাথে পুলিশ তার ঘরে ঢুকে তাকে অ্যারেস্ট করে আর বলে, আমাদের একজন অফিসার জর্জকে তুমিই মেরেছ। মূর্তি বলে, তাহলে সেট আপ করা যাক। অফিসার বলে, নয় তুমি নয় সুরেশ, কিন্তু ক্রিস্টি ত্রিমূর্তিকে চায়। এবারে ক্রিস্টি আসে আর বলে, এ হলো ডিজেপি গৌরীশঙ্কর, তোমার জালে ফাঁসবে না, উনি একজন অনেস্ট অফিসার আর আমার ব্যাচমেট। ত্রিমূর্তিকে অ্যারেস্ট করে সেই সেলে রাখা হয়। এবারে সেই জেলের দৃশ্য দেখা যায়, যেখানে সাজিদ এসে বলে, সুলেখা ম্যাডাম কাল ক্রিস্টোফারের ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করবে। আমরা যা আলোচনা করেছিলাম সেটা কি প্রসিড করব? 2-3 দিনে রিলিজ হয়ে যাবে। ত্রিমূর্তি বলে, না, আগে রিপোর্টে কি বলে সেটা দেখব। সাজিদ বলে, আর আপনি যাকে কন্ট্যাক্ট করতে বলেছিলেন তার সাথেও কথা হয়ে গেছে। এইবারে সুলেখা ডেপুটি কালেক্টর বিনার কাছে আসে। সুলেখা বলে, এর ইনভেস্টিগেশনে ওনাকে জানতে হলে ওনার লাইফ হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, ওনার কেরিয়ার সব জানতে হবে। 2001 সালে আপনি আর আপনার বাবা দুজনে মিলে টাকা দিয়ে ইনফ্লুয়েন্স খাটিয়ে
ড্রাগ ওপেনিং কেস বন্ধ করেছিলেন, সেটা আমাকে অভিলাষ স্যার বলেছে। কিন্তু আমার রিপোর্টে এসব কথা আমি লিখিনি। আপনি আপনার ফ্যামিলি আর রিলেশনদের নিয়ে যে কোকেন পার্টি করেছিলেন সে সবও আমি জানি। সেই পার্টিতে যে মেয়েদের উদ্ধার করা হয়েছিল তাদের আপনার বাবা টাকা দিয়ে পাঠিয়েছিল, আর তাদের দাম ঠিক করা হয়েছিল 10 লাখ টাকা করে। অভিলাষ সেদিন একজনের মেয়ের মুখও মনে করতে পারেনি। যদি মনে থাকতো তাহলে নিশ্চয়ই আমাকে চিনতে পারতেন। অর্থাৎ সেদিন এই সুলেখাও ওখানে ছিল। সুলেখা বলে, আমি সেদিন কি ঝেলেছিলাম আমিই জানি। স্যারও হয়তো তাই ঝেলেছেন। আপনি ওনার এত কাছের হয়েও কিছু বোঝেননি। এটাই আমার ফাইনাল রিপোর্ট। আপনি আর আপনার সিনিয়র ফাইনাল ডিসিশন নিতে পারেন। বিনার থোতা মুখ ভোঁতা হয়ে যায়। এদিকে পুলিশের এক বড় কর্তা জেলে ত্রিমূর্তিকে জানায় যে ক্রিস্টোফারের ফেভারে রিপোর্ট এসেছে। বিনা ম্যাডাম রিপোর্টকে কি করে অনুমোদন করলো সেটা খুব অবাক লাগছে। আর সিএমেরও তো একটা সফট কর্নার আছে ক্রিস্টোফারের প্রতি। ত্রিমূর্তি বলে, তাহলে ক্রিস্টোফার আবার সার্ভিসে ফিরে আসবে। বড় কর্তাটি বললেন, উইদাউট ডাউট। এবারে সে সাজিদকে বলে, ক্রিস্টোফারকে বলো আমি কাল তার সাথে দেখা করতে চাই। এবারে সে জেলে বসেই বিনাকে মারার প্ল্যান করে ফেলে। অন্যদিকে বিনা বুঝতে পারে যে সে অনেক অন্যায়ের সাথ দিয়েছে, তাই সে ক্রিস্টোফারকে মেসেজে বলে যে আমি সব সময় আমার লোকেদের কথা ভেবেছি, তোমার কথা ভাবিনি। সুলেখা আমাকে ঠিক কথাই বলে গেছে। ক্রিস্টোফার জেলে ত্রিমূর্তির সাথে দেখা করতে আসে। ত্রিমূর্তি বলে, আমিনার মৃত্যুর পর আমি বুঝেছি তুমি খুব সেন্টিমেন্টাল মানুষ। জেলটা হলো সেফেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। আমি কিন্তু এত সেন্টিমেন্টাল নই। আমি কি চালছি তুমি বুঝতে পারছো? উল্টে ক্রিস্টোফার বলে, আমি কি চালছি তুমি কি সেটা জানতে পারছো? আমি জন্ম দিতে পারি না, পালনও করতে পারি না, কিন্তু আমি সব খারাপকে সংহার করতে পারি, কারণ আমি হলাম সংহার মূর্তি। এরপর ক্রিস্টোফার বাইরে এসে বিনার মেসেজগুলো দেখতে পায়। আর লাস্ট মেসেজটা ছিল, আর যে কদিন আছি তোমার সাথে থাকতে চাই। এবারে ক্রিস্টোফার বুঝতে পারে বিনার কিছু ক্ষতি হতে চলেছে। ঠিক তাই ঘটল। ক্রিস্টোফার বিনাকে তার বাড়িতেই থাকতে বলছিল। বাড়িতে এসে বন্ধ দরজা ভেঙে যখন ঢোকে ততক্ষণ বিনা শেষ। অশ্বিনীকে যেভাবে মারা হয়েছিল সেই একইভাবে বিনাকেও মারা হয়। নেক্সট ডে নিউজে সিএমকে বলতে দেখা যায় যে বিনার মৃত্যুর ব্যাপারে। ত্রিমূর্তি জেলে বসে দেখে আর হাসে। এরপর আরেকটি কথা সিএম বলে যে ক্রিস্টোফার এবারে এডিজিপি হেডকোয়ার্টারের চার্জ নেবে। ক্রিস্টোফার রেডি হয় আবার তার ডিপার্টমেন্টে ফিরে যাওয়ার জন্য। জেলে সাজিদ ত্রিমূর্তির কাছে আসে। ত্রিমূর্তি বলে, কাজের টাকা দেয়া হয়ে গেছে, কালকের মধ্যে ক্রিস্টোফারকে খতম করে দাও। এবারে সাজিদ কল করে বলে ওখানে যে আছে তাকে ডি ব্লকে পাঠাও। সাজিদ হাসতে থাকে। জেলের গেট খুলে যায় আর দেখা যায় ক্রিস্টোফার উইথ ইউনিফর্মে দাঁড়িয়ে। আর সাজিদ হলো ক্রিস্টোফারের লোক। এবারে ত্রিমূর্তির কথাই ঘুরিয়ে তাকে বলে, ক্রিস্টোফার সেফেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ত্রিমূর্তি বলে, ক্রিস্টোফার তুমি খুব ভালো খেলেছ। এই বলে সে সাজিদের বুকে লাথি কষিয়ে দেয় আর সাজিদের থেকে রিভলভারটা নিয়ে ক্রিস্টিকে মারতে যায়। কিন্তু ক্রিস্টি তার জুজুৎসু প্যাঁচে তার হাত থেকে রিভলভার নিয়ে প্রথমে তার পিঠে লাথি কষায়। সেই অবস্থায় তাকে উল্টে মাটিতে শুইয়ে দেয় আর গুলি চালায়। শয়তানটার যন্ত্রণায় ছটফট করতে করতে জমের বাড়ি নিমন্ত্রণ খেতে চলে যায়। সাজিদ বলে, স্যার আপনি চলে যান, আমিনা ম্যাডামের জন্য আমি এটুকু করতেই পারি, আমি সব সামলে নেব। অন্যদিকে সিএম অভিলাষকে ডেকে পাঠায় আর বলে, ত্রিমূর্তি সুপারিনটেন্ডেন্টকে মারতে যায়, তাই সে নিজের রক্ষার্থে গুলি চালায় আর ত্রিমূর্তি মরে যায়। এটাই ঘটেছে তো? অভিলাষ বলে, হ্যাঁ স্যার এটাই সত্যি। সিএম সবই বুঝেছিল, তাই সে হাসে। কিছু সপ্তাহ পরে ক্রিস্টি সেই ছোট্ট মেয়ে কবিতাকে নিতে আসে। ওখানে অ্যাগনেস বলে, কবিতাকে কি আপনি হস্টেলে পাঠাবেন? ক্রিস্টি বলে, না, ও আমার সাথে আমার ঘরে থাকবে, আবার পিতৃস্নেহে আর একটা অনাথ মেয়েকে গড়ে তুলবে। মুভিটা এখানেই শেষ হয়। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।